রহমত চাচা তোর বিয়ের খবর কিভাবে জানলো? মানে আমি তো ওনার সাথে কথা বলিনি। তাহলে উনি তোর বিয়ের কথা কিভাবে জানলো? এই কথা তার কাছে যাওয়া একদমই অসম্ভব ছিল, কারণ আমরা ছজন আর মাসিয়াতের বাবা মা ছাড়া আর কারো এটা জানার কথা ছিল না। আরাফ কিছু একটা ভেবে বলল। উনি কি মাউসিয়াতের বাবা মার সাথে যোগাযোগ করে? ইমন বলল। না, ওনা তো সালোয়া আলীকে চেনে। রহমত চাচা তো কখনো কলকাতা আসেনি। তাহলে কি সালে আলীর সাথে যোগাযোগ আছে? তাহমিদ বলল। হয়তো অরুণিকা কাউকে বলেছে। ইভান অরুণিকাকে ডেকে জিজ্ঞেস করতেই সে না বলে। এবার ইমন মাউসিয়াতকে ফোন করে জিজ্ঞেস করলো। সেও মা বাবাকে জিজ্ঞেস করে জানালো তাদের সাথে সালেহা চাচার কোনো যোগাযোগ নেই। আহনাব বলল। তবে কি কেউ আমাদের ওপর নজর রাখছে? হঠাৎ ইমনের টনক নড়ল। সে সাথে সাথে মাউসিয়াতকে কল করে আর বলে, তোমাদের বাসায় কাজের মহিলাটি কি জানে তোদের বিয়ে? হ্যাঁ, কেন জানবে না? তিনি তো আমাদের সাথেই থাকে। ইনফ্যাক্ট উনি সবসময় আমাদের কথাই জিজ্ঞেস করে। ওনার তো অনেক আফসোস হয় তোমরা একা একা থাকো তাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি ওনার কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতেই। আচ্ছা, ওনাকে আপাতত আমাদের কথা কিছুই বলো না, আর তুমি সময় নিয়ে আমাদের বাসায় এসো। ইমন কল কেটে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরাই পিছিয়ে আছি। শত্রুপক্ষে জানে আমরা কি করছি কি করছি না। রহমতুল্লাহ আগের মহল্লায় আমাদের ওঠা বসার খবর সালো চাচার মাধ্যমে পেয়েছিল। নতুন এলাকায় যাওয়ার পর আমাদের বাসায় পার্মানেন্ট কাজ করার জন্য এক মহিলা এসেছিল। কান্নাকাটি করেছিল তাকে কাজে রাখার জন্য, কিন্তু আমরাই তাকে রাখিনি। কিছুদিন আগে আমি সেই মহিলাকে মাউসিয়াতদের বাসায় দেখেছি। সে নাকি 3.5 বছর ধরে সেখানে কাজ করে। তার মানে কি, মাউসিয়াতের কাছ থেকে সেই সব তথ্য নিয়ে আমাদের শত্রুদের দিচ্ছে, আর রহমত চাচা সেখান থেকে সব খবর পেয়েছে। 2 মাস পর উপমা আর তুর্যের বিয়ে উপলক্ষে 6 জন অরুণিকাকে নিয়ে বাংলাদেশ এসেছে। তাদের সাথে মাউসিয়াত আর তার বাবা মা এসেছে। আদিল আগে থেকে তাদের থাকার জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। তার এক বন্ধু মামার ফ্ল্যাট খালি ছিল, এখন সবাই সেখানেই উঠেছে। আগামীকাল সন্ধ্যায় এঙ্গেজমেন্ট। উপমা তার বান্ধবীরা ফোন করে জানাচ্ছে তার রিকির সাথে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তার বান্ধবীরা কোনোভাবেই তার কথা বিশ্বাস করছে না। উপমা সবাইকে একটা কথাই বলেছে, আগে দেখা করিস, তারপর আমার স্টার তোদের সব কনফিউশন দূর করে দেবে। পরের দিন থেকে আকাশ মেঘলা হয়ে আছে, আর উপমা জানলার গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আদিল বোনের মা কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলে, কিরে মন খারাপ কেন? তোর প্রিয় স্টারের সাথেই তো তোর বিয়ে হচ্ছে। উপমা মলিন মুখে বলল, ভাইয়া, এই বর্ষায় বিয়েটা না করলে হতো না? মানুষ শীতের সময় বিয়ে করে, আর তোমরা বর্ষায় বিয়ের অনুষ্ঠান রেখেছো। দেখো, আজ নিশ্চিত বৃষ্টি নামবে, আর এই বৃষ্টি 1 সপ্তাহ ধরে থাকবে। থাক, সবাই শীতে বিয়ে করে আর আমার বোন বর্ষায় করবে। চিন্তা করিস না, তোর বিয়েটা অনেক স্পেশাল হবে। আমি তোর জন্য এই দিনগুলো স্পেশাল বানিয়ে দেবো। দেখবি তখন বর্ষা আসলেই আমার কথা মনে পড়বে। উপমা ভেজা কণ্ঠে বলে, বর্ষায় কেন, আমার তো প্রতি ঋতুতেই তোমার কথা মনে পড়বে। আদিল বোনকে জড়িয়ে ধরল। আদিলের খুব কান্না পাচ্ছে, একটা মাত্র বোন তার। বিয়ে দিয়ে দিলে ঘরটা খালি হয়ে যাবে। এদিকে সন্ধ্যায় সব অতিথিরা চলে এসেছে। ছেলেপক্ষে সবাই উপস্থিত হওয়ার পর তুর্যকে ঘিরে উপমার বান্ধবীরা ভিড় জমালো। সেই হাত সেই চুল, তাহলে কি উপমা সত্যি কথাই বলেছিল? এটাই কি রিকি দ্য স্টার? কিন্তু এভাবে বিশ্বাস করা তো সম্ভব না। তাই সবাই তুর্যকে গান গাওয়ার অনুরোধ করতে লাগলো, কিন্তু এত সহজে তুর্য আজ গান গাইবে না। সে বলল অন্যদিন শোনাবে। আদিল তুর্যকে উপমার বান্ধবীদের ভিড় থেকে বের করে সোফায় বসালো। কিছুক্ষণ পর মিসেস জুলেখা উপমাকে একটা সোনালী রঙের শাড়ি পরিয়ে নিয়ে এলেন। তারপর তিনি উপমাকে তুর্যের পাশে বসিয়ে দিলেন। উপমার লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। তুর্যের মাখা সেই পরিচিত সুগন্ধির ঘ্রাণটা তার নাকে এলো। উপমার কেমন যেন মাতাল মাতাল লাগছে। তার মনের মধ্যে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না রিকির সাথেই তার বিয়ে হতে যাচ্ছে। রিং পরানোর পর অরুণিকা উপমার হাত ধরে বলে, আজ থেকে তুমি আমার সুইট স্টার, ঠিক আছে? উপমা মুচকি হেসে অরুণিকার থুতনি ধরে বলল, আর তুমি আমার মুনলিট। অরুণিকা গালে হাত দিয়ে বলে, ওয়াও, আমার নামটা খুব সুন্দর হয়েছে। করিম সিদ্দিক মাউসিয়া তার বাবাকে বলে, বেয়াই সাহেব, ভাবছি আমরা দুদিন পর
আকদ অনুষ্ঠানটা করব, তারপর 1 সপ্তাহ পর মেয়েকে উঠিয়ে দেব। মিয়াজ হাসান বলেন। রাতে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। অরুণিকা জানলার বাইরে হাত বের করে দিয়ে বৃষ্টির স্পর্শ অনুভব করছে। তখনই আহনাব তার পাশে এসে দাঁড়ায়। সে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা আহনাবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, তুমি এভাবে ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? আহনাব ধীর কণ্ঠে বলল, তুমি আমাকে একটুও সম্মান করো না। আমি আবার কখন অসম্মান করলাম? এই যে এখন ভ্যাবলাকান্ত বললে, এটা অসম্মান না? ওটা তো এমনিতেই বলেছি। সবাইকে তুমি কত সুন্দর করে সম্বোধন করো, আমার সাথে তোমার কি সমস্যা? অরু, বলো না, আমার সাথে তুমি কেন এমন করো? অরুণিকা কিছু না বলে চলে যেতে নিবে। তখনই আহনাব তার হাত ধরে বলল, দাঁড়াও আমার পাশে। না, দাঁড়াবো না। কথাটা বলে অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে চলে গেল। অরুণিকা যাওয়ার পর আহনাব জানলার বাইরে বৃষ্টি স্নাতক শহরকে দেখতে লাগলো। তার মনটা আজ অশান্ত। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। অরুণিকাকে সে কিভাবে নিজের করে পাবে সেটাই ভাবছে। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? সে তো তার পিচ্ছি অরুকে ভালোবেসে ফেলেছে। এখন অরুণিকা বড় হয়ে যদি তাকে ভালোবাসতে না পারে, এখনই এমন খিটখিটে ভাব দেখায়, বড় হলে হয়তো সহ্যই করতে পারবে না। আহনাব শক্ত করে জানলার গ্রিল আঁকড়ে ধরে। তার গলা ভারী হয়ে আসছে। ভেজা কণ্ঠে সে দুটো শব্দ বের করলো শুধু, ভালোবাসি অরু। সকালে ইভান রাস্তায় বের হয়ে দেখলো পানি জমে পুরো রাস্তা ভরে গেছে। প্যান ভাঁজ করে সে পানিতে নেমে পড়ে। একটু বৃষ্টিতে এই শহরের এই রূপ তার চিরপরিচিত। ছোট ছোট বাচ্চারা পানিতে ধাপাধাপি করছে। কাল রাতে আহনাফের জ্বর উঠেছিল, তাই এই মুহূর্তে তার জন্য ওষুধ কিনতে সে ফার্মেসি যাচ্ছে। মেন রোডে আসতে একটা গাড়ি জোরে তার সামনে দিয়ে চলে গেল, আর রাস্তার সব পানি তাকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে গেল। ইভান সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে আছে। প্রথমত ড্রেনের পানি রাস্তার পানির সাথে মিশে গেছে, দ্বিতীয়ত সেই পানিগুলোই তার মুখে এসে পড়েছে। এদিকে গাড়িটা কিছু দূর গিয়ে থামে, তারপর আবার পেছনে ফিরে এসে ইভানের সামনে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে গ্লাস নামিয়ে একটা মেয়ে ব্যস্ত কণ্ঠে বলে, সরি সরি সরি, আমি আপনাকে দেখিনি। আচ্ছা, এই নিন টিস্যু। সব ময়লা পানি আপনার মুখে এসে পড়েছে। আসলে কিছু বদমাশ লোক আমার পিছু করছিল, তাই তাড়াহুড়ো খেয়ালে করিনি। ইভান পরিচিত কণ্ঠ শুনে চোখ খুলে দেখে এটা তো সেই মেয়েটাই। ইভান এক ঝটকায় টিস্যুটা টেনে মুখটা মুছে গাড়ির জানলায় ভর দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বদমাশ লোকগুলো এখনো আপনার পিছু ছাড়েনি নাকি জন্মের পর থেকে আপনার পিছু নিছিল? সানায়া হা করে ইভানের দিকে তাকিয়ে আছে, বলল, আপনি আপনি সেই লোকটা? জি, আমি সে ব্যক্তি যার গায়ে আপনি কখনো পানি ঢেলে দেন, কখনো রিক্সা থেকে ফেলে দেন, এখন আবার একেবারে গোসল করিয়ে দিয়েছেন। সানায়া গাড়ির দরজা খুলে নামতে কি রাস্তায় পানি দেখে আর নামলো না। ইভান হন নিয়ে আবার হাঁটা শুরু করে। ইভানের এমন অবস্থা দেখে সানায়া খুব খারাপ লাগে। সে গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে গাড়ির অন্য দরজা খুলে উঁচু রাস্তায় উঠে দাঁড়ালো। তারপর ইভানের পিছু এসে বলে, সরি, আপনি আমার উপর রাগ করেছেন? ইভান রাগের দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে বলে, প্লিজ এখান থেকে যান, না হলে আপনাকে সে বদমাশ লোকগুলো উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আগে আমার কথাটা তো শুনুন। দেখুন, একবার আমার কথা শুনলে আপনার নিশ্চয়ই আমার উপর মায়া হবে। আমি কারো মায়ায় পড়ি না। কথাটা বলে ইভান হাঁটা শুরু করলে সানায়া তার সামনে দাঁড়িয়ে বলে, কেন? আপনি কি মানুষ না? মানে? মানুষ মানে মায়ায় পড়বে। মানুষের মন আছে, মানুষ মহৎ হয়, সবগুলো শব্দ ম দিয়ে। তাই তাদের অন্যের সমস্যার কথা শুনলে মায়া লাগবে, স্বাভাবিক। আমার এত সময় নেই যে যাত্রার কথা শুনে মায়া বাড়াবো। ইভান কথাটা বলেই চলে যাবে। তখনই সানায়া চেঁচিয়ে বলে, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। ইভান পেছন ফিরে এক নজর সানায়ার দিকে তাকিয়ে চলে গেল। সানায়াও সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থেকে গাড়িতে গিয়ে বসে আর বিড়বিড় করে বলতে লাগলো, সব পুরুষ মানুষের একটাই সমস্যা, নিজেদের মহামানব মনে করে। তিন কবুল বলেই তুর্য আর উপমার আকত সম্পন্ন হলো। আকত হওয়ার পর তাদের পাশাপাশি বসানো হলো। আর তুর্যকে ঘিরে বসে রইল উপমার বান্ধবীরা। তাদের মধ্যে একজন বলল, ইয়া, আপনি তো অনেক ভালো গান করেন, একটা গান শোনাবেন? আরেকজন বলল,
তুর্যকে পাশের বাসার ভাড়াটিয়ার ছেলের গিটার এনে দেওয়া হয়। সে গিটারটাতে সুর তুলে কণ্ঠে গান ধরে। কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামে যত যোজনা নিলাম, নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সূর্যমনিয়নে যেন সবই কোথায় হারিয়ে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় ভুলে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুরো যাই, এমন চাঁদের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। উপমা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। তার বুকের মাঝে হঠাৎ একটা পাথর চেপে বসেছে। সে শুনেছিল ভালোবাসার মানুষ চোখের দিকে তাকিয়ে গান করে। একটা বারের জন্য তার দিকে তাকালো না। তুর্যের চোখ কখনো অরুণিকার দিকে, কখনো বা উপমার বান্ধবীদের দিকে, কখনো বা নিচের দিকেই যাচ্ছে। গান শেষ হওয়ার পর উপমার এক বান্ধবী তার কাছে এসে বলে, তুই অনেক ভাগ্যবতী রে, তোর ক্রাশের সাথেই তোর বিয়ে হয়েছে। তাও আবার যেমন তেমন ক্রাশ নয়, একেবারে সেলিব্রিটি ক্রাশ। ভাইয়াকে চোখে চোখে রাখিস কিন্তু, যেমন হ্যান্ডসাম তেমনি চমৎকার তার কণ্ঠ, তার উপর আবার সে সেলিব্রিটি মানুষ। এসব সেলিব্রিটির সংসার বেশি দিন টিকে না। উপমা ক্ষীণ কণ্ঠে বলে, ও আমাকে কখনো ছেড়ে যাবে না। এদিকে অরুণিকা তুর্যের পাশে বসে ছবি উঠাচ্ছে। তুর্য একবারও ক্যামেরাম্যানকে বলছে না উপমার সাথে তার ছবি উঠিয়ে দিতে। উপমা তাই মন খারাপ করে বসে আছে। এদিকে রাতে তুর্য সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এক সপ্তাহ পর সে উপমাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে যাবে। তবে এর মধ্যে তুর্য একবারও উপমার সাথে দেখা করার ইচ্ছে দেখায়নি। উপমা তুর্যকে বিরক্ত করেনি। 5 দিন পর আকাশে রোদ উঠেছে। আরাফ অরুণিকাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে দৌড়ে তার কাছে এসে বলে, ভাইয়া একটা সাহায্য করবেন? আরাফ মেয়েটার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে ভীতি। পরিবেশ ঠান্ডা। কয়েকদিন বৃষ্টি পড়েছিল, তাই মিষ্টি রোদ উঠলেও ঠান্ডা বাতাস বইছে। তবে এর মধ্যেও মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অরুণিকা বলল, কি হয়েছে তোমার? মেয়েটা কাপা কাপা কণ্ঠে আরাফকে উদ্দেশ্য করে বলে, কিছু লোক আমার পিছু নিচ্ছে, অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। আমি একটা কল করতে পারবো? আসলে আমার ফোনটা বাসায় রেখে এসেছি। আরাফ তার ফোন এগিয়ে দিতেই মেয়েটা একটা নাম্বারে কল দিয়ে বলে, সাহিল, তুমি কোথায়? ওপাশ থেকে সাহিল বলল, রাহি, তুমি এটা কার নাম্বার থেকে ফোন করেছো? রাস্তায় একজনকে পেয়েছি, সেখান থেকেই কল করেছি। তুমি জানো আমি কে? আমি সাহিল মির্জা। তুমি যে কারো কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করতে পারবে না। তোমার ফোন কোথায়? রাহি রাগ কণ্ঠে বলে, সরি সাহিল মির্জা, ভুল হয়ে গেছে আমার। তবে একটা কথা জানিয়ে দেই, আপনার কর্মকাণ্ডের ফলস্বরূপ আমাকে এখন রাস্তায় নিজেকে বাঁচানোর জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। থাক, আপনার এখানে আসতে হবে না, আপনার তো সময় নষ্ট হবে। আমি না হয় অন্য কারো সাহায্য নেব। কথাটা বলে রাহি কল কেটে নাম্বারটা ডিলিট করে দিল। আর সাথে সাথেই সাহিলের কল এলো। রাহি কল রিসিভ করে বলে, কেন ফোন দিয়েছো? কোথায় তুমি? জাহান্নামে। সাহিল চেঁচিয়ে বলে, কোথায় তাড়াতাড়ি বলো। রাহি ঠিকানা বলতে সাহিল 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে হাজির হয়। সাথে আরো 2টো গাড়ি এসেছে। আরাফ এতক্ষণ রাহির সাথেই দাঁড়িয়েছিল। সাহিলকে দেখে রাহি দৌড়ে যেতেই আরাফ হাঁটা শুরু করে। সে অরুণিকাকে নিজের সামনে এনে পেছনে ফিরে সাহিলের দিকে তাকালো। অরুণিকা ব্যথায় বলে ওঠে, আরাফ, তুমি এত শক্ত করে আমার হাত চেপে ধরেছো কেন? আরাফ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, ওহ সরি, খেয়াল করিনি। তারপর আরেকবার সে পেছনে ফিরে তাকালো। দেখলো সাহিল মির্জা তার বডিগার্ড নিয়ে গাড়িতে উঠে গেছে।
আরাফ গাড়িগুলো যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, শাহেদ মির্জা আমাদের পরিচয় কেড়ে নিয়ে নিজের ছেলেকে উপরে উঠিয়ে দিয়েছে। এই অন্যায়ের প্রতিশোধ তো একদিন নিবই। মির্জা সাহেব, আজ মির্জা গ্রুপের এমডির সাথে দেখা হয়ে গেলে কাল আপনার সাথে দেখা হবে। 2 সপ্তাহ পর তুর্য আর উপমার বিয়ের দিনটা চলে এলো। উপমা বউ সেজে স্টেজে বসে আছে। বরপক্ষ আসার সময় হয়ে গেছে, কিন্তু বর এখনো আসছে না। বিয়ে বাড়িতে সবার চোখে মুখে দুশ্চিন্তা। উপমার বান্ধবীরা বলাবলি করছে, এস্টার হয়তো বউ রেখে পালিয়েছে। আদিল বারবার ফোন দিচ্ছে তুর্যকে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। বাকিদের ফোনেও কল যাচ্ছে না। আদিল বোনের দিকে এক নজর তাকিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে এসে সোজা তুর্যরা যে বাসে উঠেছে সেখানে গেল। গিয়ে দেখলো দরজা খোলা আর পুরো ঘর এলোমেলো। আদিল ঘর থেকে বের হতেই পেছন থেকে কেউ একজন তার পিঠে ছুরি ঠেকালো। আদিল পিছু ফিরতেই মুখোশধারী লোকটা তার একপাশে ছুরিয়াঘাত করে। আদিল সাথে সাথে ধপ করে মেঝেতে পড়ে গেল। এদিকে তুর্য আর আরাফ ক্লাবে এসেছে, বাকিরা কেউ আসেনি। তুর্য ক্লাবে আসতেই সবাই তাকে বরণ করে নিল, কিন্তু তুর্য আর আরাফের চোখে মুখে আতঙ্ক। তারা ক্লাবে ঢুকেই সোজা করিম সিদ্দিকের কাছে চলে গেল। আর তুর্য বলল, আঙ্কেল, একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের এখনই কলকাতায় ফিরে যেতে হবে। আপনি উপমাকে বিদায় করে দিন। কি বলছো এসব? এভাবে হুট করে বিদায়? প্লিজ আঙ্কেল, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তুর্য স্টেজে উঠে উপমার হাত ধরে তাকে স্টেজ থেকে নামালো। এদিকে করিম সিদ্দিক আদিলকে ফোন করছেন। অনেকবার কল হওয়ার পর উপাস থেকে আদিল কল রিসিভ করে কাপা কণ্ঠে বলে, বাবা, আমি তুর্যদের ফ্ল্যাটে এসেছিলাম। কেউ একজন আমার কাঁধে ছুরি চালিয়েছে। অনেক রক্ত বেরোচ্ছে। আমাকে এখান থেকে নিতে আসো, সাথে পুলিশও নিয়ে আসো। করিম সিদ্দিক ছেলের এমন কথা শুনে হিদায়ত জ্ঞান হারান। তুর্য আর আরাফ আদিলের উপর আক্রমণ হয়েছে শুনে আরও চিন্তায় পড়ে গেল। তারা সবাই তাড়াতাড়ি ফ্ল্যাটে গেল। এরপর আদিলকে নিয়ে হাসপাতালে ভর্তি করালো। সেখান থেকে তুর্য উপমাকে বাসায় নিয়ে গেল। উপমা শাড়ি পরিবর্তন করে তার ব্যাগপত্র গুছিয়ে নিল। তুর্য এরপর তাকে নিয়ে স্টেশনে চলে গেল। উপমা যদিও ভাইকে এই অবস্থায় ফেলে যেতে চাচ্ছিল না, কিন্তু মা বাবার চুপচাপ হয়ে থাকা আর তুর্যের জোরাজোরিতে সে কলকাতায় যেতে বাধ্য হলো। আর এদিকে ডাক্তারও বলেছে আদিল এখন ঠিক আছে, ক্ষত অত বেশি গভীর ছিল না। তাই উপমাকে হাসপাতাল থেকে বের করানো গেল। নয়তো তুর্য টেনে নিয়ে আসতে চাইলেও সে আসতো না। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে উপমা। তার হাতে মেহেদি, মুখে এখনো বিয়ের সাজ। শুধু বিয়ের শাড়িটাই পরিবর্তন করে একটা সাধারণ জামা পরেছে। তার পাশে তুর্য স্থির হয়ে বসে আছে। তুর্য তার বন্ধুদের থমথমে চেহারা দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। তার জীবন এমন জায়গায় মোড় ঘুরিয়েছে, সে এর কোনো শেষ খুঁজে পাচ্ছে না। তার মাথায় হাজারো প্রশ্ন। এদিকে আজ তার বিয়ে, আর তার বর বিয়ের সব আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে স্টেজ থেকে নামিয়ে তার সাথে অজানা পরিবেশে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তার ভাইয়ের উপর হামলা হয়েছে, অথচ সে তার পাশে থাকতে পারছে না। এভাবে তো কারো বিয়ে হয় না। জীবনে সে এমন বিয়ে হতেও দেখেনি। তার এই চমৎকার দিনটা আজ নষ্ট হয়ে গেল। আদিল তুর্যের মুখোমুখি বসে আছে। সুস্থ হওয়ার 1 সপ্তাহ পর সে বাবা মাকে নিয়ে কলকাতায় এসেছে। আসার পরপরই সে তুর্যকে প্রশ্ন করলো সেদিন রাতে কেন এমনটা হয়েছিল। তুর্যের পাশে ইমন দাঁড়িয়ে আছে। সে এক নজর ইমনের দিকে তাকালো। ইমন সাথে সাথে মাথা নিচু করে নিল। এক পাশে সোফায় ইভান আর আরাব বসে আছে, আর অন্য পাশে করিম সিদ্দিক ও মিসেস জুলেখার মাঝখানে উপমা বসে আছে। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে তুর্যের দিকেই তাকিয়ে আছে, কারণ এতদিন সে অনেকবার তুর্যকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কিন্তু তুর্য প্রতিবারই তাকে এড়িয়ে গেছে। তামিদ রান্নাঘর থেকে নাস্তার ট্রে নিয়ে টেবিলের উপর রাখে। সবাই গম্ভীর মুখে বসে আছে। অর্ণিকা সবার হাবভাব দেখে আহনাফকে গুঁতো দিয়ে বলে, সবাই এভাবে নীরবতা পালন করছে কেন? আহনাফ তাকে ইশারায় চুপ থাকতে বলল। এবার করিম সিদ্দিক বলে, বাবা, কিছু তো বলো, কি হয়েছিল? ওরা কারা ছিল? তোমরা এখনো আমাদের কিছু বলছো না? সবাইকে চুপ থাকতে দেখে আহনাফ বলে, আঙ্কেল, আমরা আপনাদের কাছ থেকে একটা সত্য লুকিয়েছিলাম। সবাই আহনাফের দিকে তাকায়। ইভান চোখের ইশারা আহনাফকে চুপ করে থাকতে বলল, কিন্তু সে ইভানের ইঙ্গিতের তোয়াক্কা না করে নিজেদের আসল পরিচয় দিয়ে দিল। সাথে বাংলাদেশ থেকে কলকাতায় আসা আর তাদের সংগ্রাম করে এতটুকু আসা সবটাই জানালো। সব শুনে করিম সিদ্দিক আর মিসেস জুলেখা পাথরের মতো বসে আছেন। আর আদিল তুর্যের দিকে তাকায়, তারপর শান্ত কণ্ঠে বলে, তোমার সম্পর্কে জানার পর মনে হচ্ছে আমার বোনটা বিশ্বাসযোগ্য হতে আছে। অতীতে তোমাদের সাথে যা হয়েছিল একদম ভালো হয়নি, কিন্তু এখন তোমাদের জীবনে একটা ভালো সুযোগ এসেছে।
এই সুযোগ ফেলে দেওয়া উচিত নয়।